হ্যাঁ ভাই, শুরু করা যাক তাহলে এখন। ওকে, এটা হচ্ছে স্টাডি গাইডের 410 নম্বর কোয়েশ্চেন। এটা হচ্ছে 3 নম্বর কোয়েশ্চেন, 410 নম্বর পেজ। ডিসক্রাইব পাইক অ্যাজ অ্যানিমাল পয়েম। এই কোয়েশ্চেনটা বের করুন। 410 মিনিট। আচ্ছা ঠিক আছে ভাই, পাইছি। ওকে, Describe pike as an অ্যানিমাল পয়েম। animal poem. হুম, ওকে। Ted Hughes observed animal in his poems very accurately and vividly। মানে সে এই যে তার কবিতার মধ্যে অ্যানিমালদেরকে বেশ ভালো বা অ্যাকিউরেটলি ইউজ করছে, বা তাদেরকে একেবারে তারা যেরকম ওইরকম ভাবে দেখায়। যদি কোনো অ্যানিমাল হিংস্র হয় তাকে, তো তাকে সেই হিংস্র উপায়ে ডেসক্রাইব করছে, বা কোনো যদি মানে মাইল্ড হয় বা নরম বা কোমল হয়, তো সেটাকে সে ওরকম ভাবে উপস্থাপন করছে। ইন দ্য পোয়েম Pike, we find that Hughes' preoccupation with animals, মানে এখানে অ্যানিমালের সাথে তার যে একটা সহযোগিতা, এটি আমরা দেখতে পাচ্ছি। The poem begins with a description of the pike, a kind of fish living in a pond। এখানে মূলত একটা মাছের কথা বলা হয়েছে, যে কিনা পুকুরে থাকে। আমরা তো জানি মাছ সাধারণত এই জলে থাকে, হোক সেটা পুকুর, নদী, নালা, খাল, বিল, যাই হোক। দে আর কিলার্স ফ্রম দ্য ভেরি আর্লি এজ। আর তারা ছোট সময় থেকেই হচ্ছে কিলার বা এক ধরনের ঘাতক। এরপর বলছে দে কিল দ্য আদার ফিশেস এন্ড ইট দেম টু স্যাটিসফাই দেয়ার হাঙ্গার। তারা অন্যান্য যারা মাছ আছে তাদেরকে মেরে ফেলে এবং তাদের ক্ষুধা নিবারণ করার জন্য তাদেরকে খেয়ে তারা স্যাটিসফাইড হয় বা তৃপ্ত হয়। দে হ্যাভ শার্প টিথ এন্ড ক্লাম শার্প জুয়েলস, সরি জলস। তাদের অনেক শক্ত চোয়াল আছে এবং হচ্ছে তাদের দাঁতগুলো এরকম তীক্ষ্ণ বা ধারালো। দে আর ভেরি ফিয়ার্স টু দি আদার ফিশেস, এবং তারা অন্য যারা মাছ হয় তাদের কাছে এরা খুবই হিংস্র। মানে মনে করুন আপনি হচ্ছে ভালো বা আমি হচ্ছে খারাপ, আমি হচ্ছে খারাপ আপনি হচ্ছে ভালো, একজন একজনের কাছে অবশ্যই এটা খারাপ লাগবে, বা মানে দুইজন দুই রকমের। তো এই যে যারা এই যে পাইক মাছের কথা বলা হয়েছে, এরা অন্য মাছের কাছে খুব হিংস্র ছিল। দো দে আর ভেরি স্মল ইন আওয়ার আইস 3 inches লং, যদিও তারা আমাদের চোখে অনেক ছোট, কারণ এগুলো মাত্র 3 ইঞ্চির মতো লম্বা হয়। দে অ্যাপিয়ার ভেরি লার্জ টু দি আদার ফিশেস লাইক 100 feet লং অ্যানিমাল। কিন্তু অন্য যারা মাছ আছে, হোক সেটা 1000 ফিট, মানে 100 ফিটের মতো লম্বা, তাদের কাছে এই পাইক মাছগুলো যদিও 3 ইঞ্চি লম্বা, কিন্তু এরা খুবই ভয়ঙ্কর। দে আর দেন দ্য পোয়েট ডিসক্রাইবস 3 economical anecdotes। এর ফলে সে 3টা উদাহরণ দিছে। ফার্স্ট ইজ অফ দ্য পাইক, ফার্স্ট অফ দ্য 3 পাইক কেপ্ট ইন এ গ্লাস জার। যেমন এখানে প্রথম বলা হয়েছে 3টা পাইককে একটা ছোট জারের মধ্যে, একটা পাত্রের মধ্যে রাখা হয়েছে। দ্য স্ট্রংগেস্ট অফ দেম হ্যাড ইটেন আপ দ্য আদার টু, যেটা সবচেয়ে শক্তিশালী ছিল সেটা অন্য দুটাকে খেয়ে ফেলছে। The second is of the two large pike who killed each other in the willow heart in order to satisfy their hunger। মানে সেটা কিনা ওইখানে একটা জারের মধ্যে 3টা পাইক রাখা হয়েছে, ঠিক আছে? তো যেটা সেকেন্ড সে খাইছে একেবারে ছোটটা আগে, এবং এরপরে তো দুইটা ছিল, যেটা বড় আর একটা হচ্ছে মাঝারি। তো যেটা বড় ওইটা আবার এই মাঝারিটাকে খেয়ে ফেলছে। Who killed each other in the willow harp in order to satisfy their hunger. And the third is on the speaker trying to catch the pike into a giant size living in an old pond। এবং থার্ড ওয়ানটা হচ্ছে স্পিকার একটা ওল্ড পন্ড থেকে ধরছিল। দ্য পোয়েম এন্ডস উইথ দ্য স্পিকার ডিসক্রাইবিং হিজ টেরর হোয়াইল ফিশিং এট নাইট। আর ওই কবিতাটা শেষ হয়েছে স্পিকার সে একটা চার্চের ওখানে মাছ ধরতে যায়, বা একটা মানে পুরানো একটা পুকুরে মাছ ধরতে যায়, এবং সে ওখানে খুব ভয় পায় সেই মাছের সাইজ গুলা দেখে। দ্য স্পাইক ইজ অ্যানিমাল পোয়েম, এ পোয়েম অ্যাবাউট দ্য পাইক। সুতরাং পাইকের এটা একটা অ্যানিমাল পোয়েম, কারণ এখানে এই কবিতাটাই হচ্ছে এই পাইক মাছকে নিয়ে, বা এই একটা ইকে নিয়ে, প্রাণীকে নিয়ে। ঠিক আছে, সুতরাং এটা হচ্ছে একটা অ্যানিমাল পোয়েম। শুনবে, আপনি কি বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি। ওকে, এরপরে আমাদের আর শর্ট কোশ্চেন নাই, আমাদের একটা ব্রড কোশ্চেন আছে, মোটামুটি অনেক ইম্পর্টেন্ট। এটা সম্ভবত আমাদের আসছিল। তো এটা আমি একটা সামারি, সামারি না তো একটা ইন্ট্রোডাকশন লিখছি, আমি সেটা দিয়ে দিচ্ছি। আচ্ছা,
দেখুন ইন্ট্রোডাকশনটা দেওয়া আছে, ইন্ট্রোডাকশন এটা লিখলেই হবে। আচ্ছা, ইন্ট্রোডাকশনে ছিল যে এডওয়ার্ড জেমস হিউজ, মানে তার ফুল নামটা হচ্ছে এডওয়ার্ড জেমস হিউজ, অলসো নোন অ্যাজ টেড হিউজ, তাকে আমরা টেড হিউজ বলেও জানি। ওয়াজ এ সেলিব্রেটেড ইংলিশ পোয়েট অফ দ্য 20th century, এই 20 শতকের সে একজন অন্যতম কবি ছিল। বিসাইডস পোয়েট্রি হি রোড প্লেস, স্টোরিজ, এসাইজ এন্ড বুকস ফর চিলড্রেন, সে শুধুমাত্র কবিতা লেখা ছাড়াও সে আর কি কি লিখছে, স্টোরি লিখছে, ড্রামা লিখছে, প্রবন্ধ লিখছে, ছোটদের জন্য ছোট গল্প বা বই লিখছে। He was deeply obsessed with animal and their lives. As a result, many of his poems are based on animal and their world. আর সে পশু পাখিদের সাথে তার অনেক ঘনিষ্ঠতা ছিল, যার কারণে তার কবিতা সাধারণত এই পশু পাখি বা তাদের জীবনধারা নিয়েই এই তাদের কবিতাগুলো গঠিত বা লিখিত। The poem Pike is an excellent example of Hughes' gift of imaging and describing nature at her most violent and predatory shape. আর এই যে কবিতাটা পাইক, এই কবিতায় কবি এই পাইকের যে একটা ভায়োলেন্ট নেচার আছে বা সে যে কতটা হিংস্র সেইগুলা নিয়ে বর্ণনা করছে। It was first published in 1959 and later on 1970 in the volume called Lupercal. এটা প্রথমে পাবলিশ 1959 সালে, তারপর 1970 সালে, এবং এটা পাবলিশ হয় লুপারকল নামক একটা ভলিউমে। The poem deals with the destructive instinct of the pike in particular and the violent and horrific destructive element in animals or nature in general. বলছে the poem deals, এই কবিতাটা শুধু ডিল করে বা এই কবিতার বিষয়বস্তু হচ্ছে the destructive instinct of the pike, পাইকের স্বতঃস্ফূর্ত একটা ধ্বংসাত্মক একটা মন মানসিকতা, সেইটা in the pike in particular, মানে সাধারণত সেটা বিশেষ স্থানে, and in violent and horrific destructive element, এবং এই যে ধ্বংসাত্মক বা ভয়ঙ্কর যে একটা এলিমেন্ট উপাদান ইন অ্যানিমালস, পশু পাখিদের মধ্যে, অর নেচার বা নেচারের মধ্যে ইন জেনারেল সাধারণত। মোট কথা এই কবিতার বিষয়বস্তু হচ্ছে পাইক কতটা ভয়ঙ্কর এবং তার মতো যারা পশু পাখি তাদের জীবনধারা বা তাদের এই যে এই ভয়ঙ্কর একটা নেচার আছে, তাদের একটা হরিফিক একটা এলিমেন্ট আছে, মানে তারা হচ্ছে জন্ম থেকে হচ্ছে এরকম। তো সেইগুলো নিয়ে এই কবিতাটা ডিল করতেছে, এই কবিতাটা ডিল করে। ইন্ট্রোডাকশনটা দেখতে পারলে হবে। শুনুন, ইন্ট্রোডাকশন কি বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি। ওকে, এরপরে হ্যাঁ, এই সেকেন্ড স্ট্যান্জা থেকে দেখুন, এটা হচ্ছে 415 পেজের সেকেন্ড স্ট্যান্জা থেকে আমরা দেখি। আমি পাইছি দি ভায়োলেন্ট। Okay. The violent presence of pike in the animal world is markedly noticeable from the very beginning of the poem. মানে এই কবিতার শুরু থেকে আমরা বুঝতে পারি যে এই পাইকটা অ্যানিমাল ওয়ার্ল্ডের মধ্যে কতটা ভায়োলেন্ট, বা পশু পাখিদের জগতের মধ্যে সে কতটা ভায়োলেন্ট, কতটা ভয়ঙ্কর। The pike appear with their fierce and destructive nature. সে এখানে তাকে উপস্থাপন করা হয়েছে কিভাবে, সে অনেক ভয়ঙ্কর, অনেক মানে তার ধরনই হচ্ছে ডিস্ট্রাকটিভ বা আমরা সেটাকে বলি ধ্বংসাত্মক। They are killers from the egg and are told in the third line of the poem, meaning that they have the destructive instinct in the form the very time the mother fishes lay their eggs. মানে তারা জন্মলগ্ন থেকে হচ্ছে এরকম ভয়ঙ্কর বা কিলার, ঘাতক, মানে তারা জন্ম থেকে সাধারণত একজন আরেকজনকে হত্যা করে থাকে। They are seasoned killers even at a very early age with their malevolent aged green. আর তারা এটা একেবারে ছোট সময় থেকেই বা যখন তাদের জন্ম হয় তার মানে তারা একটু সামান্য একটু বড় হলে তারা সেই সময়টা থেকে সাধারণত এই আরেকজনকে হত্যা করে তাদের অলরেডি। The drama of the pike in the glass are largely symbolic, representing timeless instinct of violence and terror among these animals. মূলত এই যে একটা গ্লাসের মধ্যে পাইক রাখা হয়েছিল সেগুলো বোঝাচ্ছে যে যারা এরকম হিংস্র তারা কতটা ভয়ঙ্কর অন্যদের কাছে, বা পশু পাখির জগতে তারা কতটা ভয়ঙ্কর। কনসিয়াস অফ দেয়ার ওন গ্র্যান্ডিউর, মানে তাদের যে নিজের চলাফেরা এটা বিবেচনা করে। দে মুভ আন্ডার ওয়াটার বাই পোজিং দ্য সেম থ্রেড অ্যাজ দ্য সাবমেরিন পোজেস ল্যান্ড and the same time giving out a clear impression that they are very large in their own world in spite of being a small animal to human eyes. তারা হচ্ছে একটা সাবমেরিন, মানে যেরকম স্থির হয়ে চলাফেরা করে বা কোনো সাউন্ড ছাড়াই চলাফেরা করে, তো এই যে যারা পাইক তারাও তাদের ওয়ার্ল্ডে এরকম চলাফেরা করে, যদিও তারা ছোট, জাস্ট 3 ইঞ্চি লম্বা, কিন্তু তারা শত শত ফুট সাইজের একটা মাছকেও অ্যাটাক করেছে কোনো সময় তাদের ওয়ার্ল্ডেরই। কিন্তু ওরাও মাছ, কিন্তু যদিও তারা সাইজে ছোট, কিন্তু তারপর তারা তাদের সাইজের চাইতে 100 গুণ বড় বা অনেক গুণ বড় সাইজের যে কাউকে তারা অ্যাটাক করে। এরপরে বলছে টু বি ভায়োলেন্ট এন্ড ফিয়ার সিমস টু বি ভেরি মাচ ইনস্টিংক্ট অফ দ্য পাইক। বলছে টু বি ভায়োলেন্ট,
and fierce এরকম ভয়ঙ্কর বা হিংস্র মনে হতে to be very much instinct of the pike. It was noticeable even when they remain still in ponds under the heat struck lily pads posing the threat of the killers. মানে তারা যখন আর কি লিলি গাছের নিচে বা এই যে পদ্ম আছে, পদ্ম বলতে শাপলা বা শাপলা একটা জাত, তো সেটা নিচে যখন তারা লুকিয়ে থাকে তখন মনে হচ্ছে তারা যেন কাউকে অ্যাটাক করবে এরকমটা। The same threat becomes manifest when they are found locked onto the black leaves lying on bed of the ponds and looked upwards afloat among the yellow-brown colored cover created by weeds. They are born with such juice shaped like a hooked clamp and teeth sharp and poisonous like those of a dog or a snake that they uh, bound to strike terror in the hearts of their animals. কি বলছে they are born with such juice shape, তাদের দাঁত এই যে তাদের চোয়ালটা ওইরকম ধারালো শক্ত and teeth sharp এবং দাঁতটাও তীক্ষ্ণ বা সরু and poisonous এবং বিষাক্ত like those dog or snake, মানে সাপের মতো অথবা কুকুরের মতো। সাপের বা কুকুরের দাঁত যেরকম থাকে সরু ধারালো, এই যে যে তারপরে বিষাক্ত এই পাইকের দাঁত ওইরকম। they are bound to strike terror in the hearts of other animals, যে এইটা অন্য পশু পাখিদেরকে একটা মানে তাদের মনে একটা ভয় এনে দেয় বা একটা ভয়ের ছাপ এনে দেয় এই দাঁত, তারপর তাদের শক্ত চল এইগুলা। This terror striking physical features are an integral part of their day-to-day existence and it seems that they have a life only to subdue it to this instrumental terror। আর তাদের কাজই হচ্ছে অন্যকে ভয় দেখানো। From fourth stanza onwards the pike becomes more violent। fourth stanza তে সাধারণত পাইকটাকে আরো বেশি ভায়োলেন্ট বলা হয়েছে। Now we get a glimpse into their cannibalistic nature। তারা যে কতটা cannibalistic বা মাংসাশী সেটা আমরা এখান থেকে বুঝতে পারি। We are told about how the strongest and largest of the three pikes set up in the other two। এখানে দেখানো হচ্ছে যে যেটা সবচেয়ে স্ট্রংগেস্ট সে আর যেটা সবচেয়ে বড় সেটা কিভাবে অন্য দুইটাকে খেয়ে ফেলে one after another to satisfy its own hunger। মানে তাদের নিজেদের এই যে ক্ষুধা আছে ক্ষুধা নিবারণ করার জন্য। Such in the primordial nature of this species that they spare nobody, যে এরকমটা তাদের ধরন রয়েছে এরকম যে তারা কাউকে ভয় করে না। Such in এরপর বলছে sometimes it is also found that both of the two stronger fishes die while trying to each other। মানে যদি তাদের দুইটারই সেম হয় বা দুইটারই সাইজ সেম হয় তাহলে তারা দুইটাকে অ্যাটাক করে এবং দুইটাই তারা মারা যায়। Even the dead fish is no less threatening than a living fish। এখানে সে কোরেশন আছে the same iron in the eye, মানে তাদের চোখ থেকে যেন আয়রন জলজল করতেছে though its film shrunk is dead, যদিও তারা মারা গেছে। এখান থেকে আমরা বুঝতে পারছি যে এখানে যে স্পিকার আছে সে একসময় তিনটা পাইক এনে রাখছিল, তো যেটা মাঝারি সে ছোটটাকে খেয়ে ফেলছে, তারপরে আবার যেটা মাঝারি ওইটাকে খেয়ে ফেলছে হচ্ছে বড়টা, মানে যেটা সবচেয়ে স্ট্রং সে জীবিত রয়েছে। এখানে আয়রন বলতে কি বোঝানো হয়েছে? এখানে আয়রন দ্বারা যে তাদের চোখের ধরনটা ওরকম মানে আয়রন বা লোহার যেরকম একটা কালার থাকে না, তো চোখটা ওরকম ধূসর, সম্পূর্ণ ধূসর, মানে কালো তো একটা ভয়ঙ্কর বা একটা শোকের প্রতীক, তো এখানে সেটি বোঝানো হচ্ছে। ঠিক আছে। Okay. It was adding more to the violent nature of the pike. The poet says that even in a pond as deep as England, pike seem too immense to still so immense and old। এখানে কবি আরেকটা ঘটনার কথা বলছে যে এই যে পাইকগুলো ইংল্যান্ডের মতো ডিপ, মানে ইংল্যান্ডের এই ঐতিহ্যটা যত বড় এই পাইকের সাইজটাও তত বড়। যদি এরা ছোট সাইজের কিন্তু এদের যে হিংস্রতা সেটার জন্য বলা হয় যে এদের সাইজটা কত বড় আর এবং এরা কতটা ওল্ড বা এরা এদের বয়স কতটা। The way in which the poet is overpowered by an image of darkness approaching toward him speaks much about the fearsome nature of the pike। মতো এখানে কবি একসময় মাছ ধরতে গিয়েছিল, তো সেখানে অন্ধকার ছিল, তো সেটা তারা বোঝাচ্ছে যে পাইকটা এই যে পাইক মাছ তারা কতটা ভয়ঙ্কর। আচ্ছা, it was in the last stanza of the poem the horror of violence in the animal world is replaced by the presence of violent terror in nature in general। মতো লাস্ট স্ট্যান্জা আমরা পাইক যে কতটা হরর বা সে কতটা হিংস্র সেটাই অ্যানিমাল ওয়ার্ল্ডের দ্বারা আমরা বুঝতে পারি। When the poet says darkness beneath night sharkened, এখানে একটা কোরেশন ইউজ করতে হবে, ওটা আমি কোরেশনটা বলে দিতেছি সুমন ভাইয়া। ওই মেইন বই থেকে দাগিয়ে নিন, এখানে একটু দো আছে ডার্কনেস বেনেথ নাইট, আর একটু অ্যাড করতে হবে অ্যাট লিস্ট 2 লাইন। এটা হচ্ছে লাস্টের দুইটা লাইন, darkness beneath night's darkness had fret that rose slowly towards me watching। এই লাস্টের দুইটা লাইন লিখলেই হবে, এখানে কোটেশন হিসেবে ইউজ করতে হবে। ওকে, কোথায় এটা?
কত পেজ? এটা হচ্ছে মেইন বইয়ের 286 পেজের লাস্ট 2 লাইন। লাস্ট লাইনটা রাখি বলেন তো। লাস্ট 2 লাইন মানে বাংলাটা ডার্কনেস এখান থেকে না? হ্যাঁ আচ্ছা যে ডার্ক থেকে ডার্কনেস এট নাইট, ডার্কনেস এর মানে রাতের অন্ধকার যেন অন্ধকারকে আরো বেশি অন্ধকারাচ্ছন্ন করে ফেলছে, মানে অন্ধকার যেন আরো বেশি অন্ধকারাচ্ছন্ন করে ফেলছে ওই আবহাওয়াটাকে। দ্যাট রোজ স্লোলি টুয়ার্ডস মি ওয়াচিং, এবং যেটা শুধুমাত্র আমার দিকে আসতেছে এবং আমাকে দেখতেছে, মানে এই অন্ধকারটা যেন শুধুমাত্র আমার জন্যই, এরকমটা বলছে। এখানে সিচুয়েশনটা ইউজ করলেই হবে। ওকে, এরপরে আছে দা হ্যাঁ, the violence in human society constitutes the major portion of the scope of nature, মূলত মানুষের মধ্যেও আমরা এই নেচারটা দেখতে পাই। Therefore the violence or ferocity of war becomes a symbolic manifestation of the threat and violence in human beings often to show each other who are weak and powerless in another society called human society। আমরা এই হিউম্যানদের মধ্যে এরকম একটা টেন্ডেন্সি দেখতে পাই যে যারা বেশি শক্তিশালী, তারা যারা বেশি ওয়েক বা দুর্বল, তাদের উপর অ্যাটাক করে থাকে। Just like the strongest pike, যেরকম এই শক্তিশালী পাইকটা, some human beings in our society treat cruelly others to their kind, মানে তারা এই তাদের নিজেদের সমাজেরই অন্যদেরকে এরকম ভাবে ট্রিট করেছে, এরকমটা এই যে পাইক মাস্টার করে, সে তার স্বজাতিদেরকে খেয়ে ফেলে। আর আমরা হিউম্যান সোসাইটি বা মানুষের মধ্যে এরকমটা দেখতে পাই যে তার স্বজাতিরই সে অনেকে অ্যাটাক করে। এরপর কনক্লুশনটা দেখুন। To conclude, Pike is a poem about the violence and terror eminent not only in the animal world but also in the human world। সুতরাং এখানে আমরা দেখতে পাই যে পাইক যে এই কবিতার মধ্যে যে ভায়োলেন্স বা একটা হিংস্রতা, তারপর ভয়ঙ্কর, এইটা যে শুধুমাত্র এই অ্যানিমাল ওয়ার্ল্ডে দেখি তা না, বরঞ্চ আমরা মানুষের ওয়ার্ল্ডেও দেখি বা আমাদের মানুষের মধ্যেও দেখি। দিস ভায়োলেন্স আর টেরর ইজ এ প্রিমোর্ডিয়াল ইনস্টিংক্ট ইন বোথ অ্যানিমালস এন্ড হিউম্যান। আচ্ছা, দিস ভায়োলেন্স এন্ড টেরর ইজ এ প্রিমোর্ডিয়াল ইনস্টিংক্ট, এটা হচ্ছে আমাদের একেবারে স্বভাবগত একটা ধারণা বা স্বভাবগত একটা ইনস্টিংক্ট in both animals and humans, that the threat of the violence and horror with which the poem ends is embedded with the realm of nature since the earliest times of the earth. The significance of Ted Hughes Pike lies in this parallelism that violence is a primitive instinct in both animal and human. মূলত এই কবিতার সাহায্যে বা এই পাইক কবিতার মধ্যে টেড হিউজ বলতে চেয়েছে যে আমাদের যারা মানুষ আছি অথবা অ্যানিমাল আছি, এরা আদিম বা জন্মগত ভাবে আমরা হচ্ছে এরকম ভায়োলেন্সের মধ্যে দিয়া বা আমরা হচ্ছে হিংস্র এবং ভয়ঙ্কর। শুনতে আপনি কোশ্চেনটা বুঝতে পারছেন? মূলত এখানে মানুষের মধ্যে এই পাইকের মধ্যে একটা ডিফারেন্স দেখানো যায়। এখানে যে পাইক মাছের কথা বলা হয়েছে, এরা জন্মগত ভাবেই হচ্ছে হিংস্র। এদের শার্প একটা চোয়াল, একটা শার্প দাঁত থাকে, তারপরে এই তাদের চোয়ালটা অনেক শক্ত থাকে। তারা তাদের নিজেদের সেম কাইন্ডেরই লোককে বা মাছকে তারা তাদের হাঙ্গার বা তাদের ক্ষুধা নিবারণ করার জন্য হত্যা করে থাকে। তো মানুষ হচ্ছে এরকম, যারা একটু শক্তিশালী তারা গরিবদের উপর এরকম অত্যাচার করে। তো সুতরাং এখানে যে ভয় প্রথম স্ট্রেঞ্জার আরেকবার পড়ে দিবেন। দি ভায়োলেন্ট, ফার্স্ট স্ট্রেঞ্জার, দি ভায়োলেন্ট থেকে। আচ্ছা, the violent presence of the pike in the animal world is markedly noticeable from the very beginning of the, মানে কবিতার শুরুতে আমরা এরকম একটা ভায়োলেন্ট সিনারি পাই। The pike appear with their fierce and destructive nature। এই পাইক হচ্ছে এরা কতটা ভয়ঙ্কর, কতটা ধ্বংসাত্মক নেচারের, আমরা সেটা এখানে মানে শুরু থেকে, কবিতা শুরু থেকে সেটা বুঝতে পারি। দে আর কিলার্স ফ্রম দ্য এগ, কারণ তারা জন্মগতভাবে হচ্ছে কিলার বা ঘাতক। We are told in the third line of the poem, meaning that they have the destructive instinct in them from their very time the mother fishes their egg। মানে মা যখন ডিম পাড়ে বা এই পাইক মাছের মা যখন ডিম পাড়ে, সেই সময় থেকে এটা হচ্ছে এরকম ঘাতক হয়ে যায়। দে আর সিজন কিলার্স ফ্রম at a very early age with their malevolent aged green। মানে তারা যখন একেবারে ছোট থাকে বা তুচ্ছ থাকে, সেই সময় থেকে তারা হচ্ছে এরকম কিলার্স বা তারা এরকম সিজন কিলার্স বা আমরা বলি না যে প্রফেশনাল হত্যাকারী, তো ওইরকমটাই। The drama of the pike in the glass is largely symbolic। আর এই যে জারের মধ্যে তিনটা রাখা হয়েছিল, পাইক মাছ রাখা হয়েছিল, ওইগুলো এখানে সিম্বল বা একটা প্রতীক বোঝাচ্ছে।
representing timeless instinct of violence and terror among these animals. এখানে মানে কোনো সময় নেই, তারা যখন ইচ্ছে তখন অন্যদেরকে হত্যা করে বা অন্যদের মনে একটা ভয় ঢুকিয়ে দেয়। কনসিয়াস অফ দেয়ার ওন গ্র্যান্ডুর, তাদের নিজেদের চলাফেরাটা বিবেচনা করে আমরা বলতে পারি দে মুভ আন্ডার ওয়াটার বাই পোজিং দ্য সেম থ্রেড এজ সাবমেরিন পোজেস, মানে যেরকম করে সাবমেরিন ধীর গতিতে স্থির হয়ে চলাফেরা করে, মানে একেবারে ওইটা মানে এমন ভাবে চলাফেরা করে যে কোনো সাউন্ড হয় না বা কেউ টের পায় না। তো যারা পাইক মারছে তারা তাদের যে যেখানে তারা থাকে ওইখানে এরকম ভাবে চলাফেরা করে একদম একটা সাবমেরিনের মতো। At the same time, giving out a clear impression that they are very large in their own world in spite of being a small size animal to human eyes. মানে যদি আমাদের কাছে মনে হয় এটা অনেক ছোট, কিন্তু তাদের ওয়ার্ল্ডে বা জলে এটা মানে অনেক ভয়ঙ্কর, অনেক হিংস্র। তারা তাদের চাইতে অনেক বড় সাইজের মাছকে যে কোনো সময় অ্যাটাক করে। শুনবে এবার কি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, এরপরে হচ্ছে কোনটা আছে, ফায়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার। ওইটা দেখি এখান থেকে কি কোশ্চেন আছে আমাদের। রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর। এই পয়েন্টটা শেষ করে আমরা সেকেন্ড ইয়ার পড়া শুরু করব, মানে টেক্সট পড়া, ঠিক আছে? বাংলা পড়াবেন না? বাংলা তো আছে কয়েকটা। বাংলা বলতে দুই সাবজেক্ট? হ্যাঁ, ওগুলো তো শুধু আমি ভাবতেছি যে এখন যেহেতু এক্সাম কি হবে না হবে তার কোনো ই নাই, ঠিক ঠিকানা নেই, তো সেকেন্ড ইয়ার শুরু করতে, এরপর যদি এক্সামের ডেট দেয় তখন, যদি এক্সাম হয় আর কি, যদি ডেট দেয় তখন আবার শুরু করবে এগুলো। আচ্ছা, ঠিক আছে। না হলে তো শুধু এগুলো নিয়ে পড়ে থেকে লাভ নাই যদি এক্সাম না হয়। হ্যাঁ, ওকে, ওইটা আমি দেখি সেইখান থেকে কি কবিতা আছে। হাওয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার থেকে এখানে আছে। यस ভাই, সেকেন্ড ইয়ারের সম্পর্কে কিছু বলছে যে কি করবে না করবে। না না, সেকেন্ড ইয়ারে শুনছিলাম যে ওদেরকে নাকি ই করতে বলছে, ফর্ম ফিল আপ, তারপরে আবার নাকি ফর্ম ফিল আপ মানে অফ করতে বলছে, এটা শুনলাম। এর ছাড়া আর কোনো কিছু জানা নেই। তারপরে এটা দেখো দুইটা শর্ট কোশ্চেন আছে, না দুটো শর্ট কোশ্চেন শেষ করি। হোয়াট স্পিরিচুয়াল এলিমেন্টস ডু ইউ ফাইন্ড ইন হায়ার দ্য মাইন্ড ইজ দ্যাট, এখানে আমরা কোন কোন স্পিরিচুয়াল বা ঐশ্বরিক কোন কোন এলিমেন্ট গুলো আমরা পাই। ওকে, এটা কোথায় আছে দেখি। আচ্ছা, এটা হচ্ছে 431 নম্বর পেজের 9 নম্বর কোশ্চেন। শুনুন ভাইয়া, 431 মানে হোয়াট রিলিজিয়াস ভিউ ডু ইউ গেট ফ্রম দ্য ফাইভ হার্ট মাইন্ড, এখানে রিলিজিয়াস আর সেমি। ওকে, আমি পাইছি, আপনি শুরু করতে পারেন। ওকে, আচ্ছা। Where the mind is to fear, a poem from the English version of রবীন্দ্রনাথ celebrated গীতাঞ্জলি। মূলত এটা গীতাঞ্জলির ইংলিশ ভার্সন থেকে নেওয়া একটা কবিতা। ব্রিফলি ফোকাসেস অন দ্য পোয়েটস রিলিজিয়াস ভিউ, এখানে মূলত কবি ঐশ্বরিক যে চিন্তা ভাবনা সেগুলো এখানে বর্ণনা করা হয়েছে। The poem is a hymn to God, এই কবিতা হচ্ছে গডের একটা বন্দনা বা স্তুতি। The poet is praying to God to transform his country into heaven or freedom। বলছে the poem is a hymn to God, the poet is praying to God to transform his country into heaven or freedom। বলতে এখানে কবি তার দেশকে একেবারে শান্তিপূর্ণ বা একেবারে স্বাধীন একটা দেশ হিসেবে রিপ্রেজেন্ট করার জন্য গডের কাছে আপিল করছে বা সে তার গডের কাছে প্রার্থনা করছে। A country may reach an ideal status if any
ইফ ইট ক্যান এনশিওর ইন্টেলেকচুয়াল ফ্রিডম ফর অল। আর একটা কান্ট্রি বা একটা দেশ আইডিয়াল স্ট্যাটাসে বা একটা আদর্শ রাষ্ট্রে পরিণত হতে পারে যদি এখানে একেবারে সবকিছুর একটা ফ্রিডম থাকে। মানে এই যে আমাদের জ্ঞান প্রসারের যে একটা মানে সিস্টেম, এই সবগুলো সবার জন্য উন্মুক্ত হবে। যদি এটা থাকে তাহলে সেটা একটা আইডিয়াল স্টেটে পরিণত হবে। There was it freedom of spirit or intellectual can be attained through righteousness of strength from one deep faith in God and fear of God। মানে যদি আমরা গডকে ভয় পাই বা তার প্রতি আমরা বিশ্বাস রাখি তাহলে এই টেন্ডেন্সি গুলো সবার মধ্যে থাকবে। The poet says that one should speak from the depth of truth and his speeches should be marked by clear rationality। আর কবি বলছে যে একজন মানে যদি কেউ কথা বলে তাহলে একেবারে সত্য কথা বলবে। সে মানে তার হৃদয়ের অন্তঃস্থ থেকে যে সত্যটা বের হবে সে সেইটাই বলবে। এটাতে অন্যদের যদি মানে সেটা মেনে নিতে সমস্যা হয় তারপর সে সেইটাই বলবে। He compares reason with a clear stream that does not get lost embedded into the daily desert sand of the dead habit। সেখানে সে যে মানুষের কথা বলার ধরনকে এটাতে এটাকে সে একটা একটা বিশেষ মানে নদীর ধারা বা প্রবাহের সাথে তুলনা করছে। যেরকম দেখি যে আমরা নদীর ধারা কিন্তু সহজে বেঁধে রাখতে পারি না। তো আমাদের এই যে কথা বলার ধর্ম এরকমটা হতে হবে। সেটাতে যদি অন্যদের কাছে আপনি সত্য কথা বলেন, অন্যদের কাছে খারাপ লাগে লাগুক, সেজন্য ওটাকে অ্যাকসেপ্ট করতে পারে। তার মানুষের সাথে এরকমটা হতে হবে। বলছে ইট ইজ ইম্পর্টেন্ট টু মার্ক দ্যাট হ্যাবিটস অর ইনস্টিংক্টস লিমিট রেশনাল থিংকিং। এখানে বলা হয়েছে যে আমাদের অভ্যাসগুলো আছে বা আমাদের যে ইনস্টিংক্ট গুলো আছে এইগুলো আমরা যে প্রাসঙ্গিক বা যে ভালো জিনিস নিয়ে চিন্তা ভাবনা করবে এগুলাকে বাধা দেয়। ঠিক আছে, মানে আমাদের অভ্যাসগুলো এগুলাকে বাধা দেয়। এরপরে বলছে so the poet prays to God to endow his countrymen with clear rational faculty। সুতরাং কবি গডের কাছে প্রার্থনা করছে যে তার দেশের যারা মানুষ আছে তারা যেন এরকম একেবারে সুষ্ঠু বা প্রাসঙ্গিক ভাবে চিন্তা ভাবনা করতে পারে। only God fearing rational people can work from moral conviction towards perfection। যদি শুধুমাত্র গডের প্রতি তাদের ভয় থাকে তাহলে তারা এই যে একটা পারফেকশন বা একটা পারফেক্ট স্টেজে তারা পৌঁছাতে পারবে। they can feel the qualm of conscience। তখন তাদের মধ্যে এই যে বিবেক এটা জাগ্রত হবে and can discriminate right from the wrong। এবং তারা ভুল আর সঠিকের মধ্যে একটা ডিফারেন্স করতে পারবে। ঠিক আছে, মানে কোনটা ভুল কোনটা সঠিক। one who fears God fears nobody and walks with dignity। মানে যে গডকে ভয় করে সে আর কাউকে ভয় করে এবং সম্মানের সহিত চলাফেরা করে। he always speaks the truth and remains morally upright। সে সবসময় সত্য কথা বলে এবং তার মধ্যে নৈতিক গুণাবলী সবসময় জাগ্রত থাকে। at the center of the poet's thought is God who can deliver his nation from an evil and make it an ideal world। কি বলছে? at the center of the poet's thought is God who can deliver his nation from all evil। কবি বলছে মানে একেবারে তার মেইন কথাটা বা তার মেইন থটটা হচ্ছে তার নেশনকে তার নেশন থেকে বা তার জাতি থেকে যে শয়তানি চিন্তা ভাবনা বা শয়তানি কাজকর্ম এইগুলো সে উপড়ে ফেলতে চায় and make it an ideal world এবং এটাকে একটা আদর্শ রাষ্ট্রে পরিণত করতে চায়। so the poem reflects the poet deep religious conviction। সুতরাং এখানে কবির এই যে রিলিজিয়াস চিন্তা ভাবনা বা রিলিজিয়াস ধ্যান ধারণা এগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। মানে সে গডের কাছে প্রার্থনা করতেছে যে গড তুমি আমার দেশকে একটা আইডিয়াল স্টেজে পরিণত করে দাও, সেখানে মানুষের মধ্যে কোনো বন্ডেজ থাকবে না। তারপরে হচ্ছে তারা যে কথাগুলো বলবে এগুলো একেবারে হৃদয়ের অন্তঃস্থল থেকে আসবে আর সেগুলো অবশ্যই সত্য কথা হতে হবে। আর সেই কথাগুলো হবে প্রবাহের মতো, মানে একেবারে যে নদী আছে নদীর প্রবাহের মতো হবে। এখানে বুঝতে একটু পারছেন শোন ভাইয়া? এখানে একটু বুঝে দেন তো ফ্রিডম থেকে। ফ্রিডম থেকে হ্যাঁ, ফ্রিডম লাইনটা একটু বুঝে দেন। কোন জায়গা? ফ্রিডম উপরে যান তো, উপরে গেলে পাবেন। এই যে বলতেছে এক দুই তিন চার পাঁচ, ফার্স্ট লাইনের পরে। ফার্স্ট লাইনের পরে ওকে ওকে, এ কান্ট্রি মে রিচ ওই জায়গা থেকে। না ভাই, যে ও ফ্রিডম আছে দেখেন তো, ফ্রিডম আছে। আচ্ছা, ফ্রিডম অফ স্পিরিট। হ্যাঁ, এখান থেকে ফ্রিডম অফ স্পিরিট। আচ্ছা আচ্ছা, এখানে বলছে ফ্রিডম অফ স্পিরিট মানে আমাদের আত্মার যে স্বাধীনতা সেটা থাকতে হবে। আর ইন্টেলেকচুয়াল ক্যান বি অ্যাটেইনড থ্রু রাইচিয়াসনেস দ্যাট স্টেমস ফ্রম ওয়ান ডিপ ফেইথ ইন গড এন্ড ফিয়ার অফ গড। মানে যদি আমরা গডকে ভয় করি বা তার উপর বিশ্বাস স্থাপন করি তাহলে হচ্ছে আমাদের আত্মার একটা ইয়ে আসবে, স্বাধীনতা আসবে। আমরা আমাদের যায় ইচ্ছা করছি মানে সেটা অবশ্যই ভালো হবে সবার জন্য, আমরা সেই ধরনের কথাবার্তা ফ্রিলি বলতে পারবো। এরপর বলছে the poet says that one should speak one from the depth of truth and his speeches
should be marked by clear rationality. এখানে কেউ বলছে যে একজন যদি কথা বলে তাহলে সেটা একেবারে তার হৃদয়ের অন্তঃস্থল থেকে যে সত্যটা বের হয়ে আসবে সেটাই সে বলবে এবং এর মধ্যে একটা প্রাসঙ্গিকতা থাকবে বা সে যা বলবে এগুলো অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে। হি কম্পেয়ারস রিজন উইথ এ ক্লিয়ার স্ট্রিম। সে এই যে কারণগুলো আছে এগুলাকে একটা স্ট্রিমের সাথে বা একটা নদীর একটা ধারার সাথে তুলনা করতে। দ্যাট ডাজ নট গেট লর্ডস সে কিনা হারিয়ে ফেলেন অ্যান্ড ইনভাইটেড ইনটু দ্য ডেইরি ডেজার্ট স্যান্ড অফ ডেথ হ্যাবিট। এবং সে এই যে ডেইরি আছে মানে মরুভূমি আছে এই সবকিছু সে ভিজিয়ে দেয়। মানে যদি একজন যা কথা বলবে সে কথাগুলো প্রাসঙ্গিক হতে হবে এবং সেই তার প্রাসঙ্গিক কথাগুলোর সাথে সে অন্যদেরকেও ভালো রাখবে বা সে অন্যদের সাথে কোনো খারাপ বিহেভ করবে না, তার বা কোনো কারো ক্ষতি হবে না। এইগুলো মূলত এখানে বোঝাতে চাইছে। এরপরে বলছে ইট ইজ ইম্পর্টেন্ট টু মার্ক দ্যাট হ্যাবিটস আর ইনস্টিংক্ট লিমিট রেশনাল থিংকিং। মানে আমাদের যে অভ্যাসগুলো আছে, আমাদের যে সহজাত একটা প্রবৃত্তি আছে, এইগুলো আমাদেরকে এই রেশনাল থিংকিং থেকে মানে এই রেশনাল থিংকিং করতে বাধা দেয় বা আমাদেরকে এই সুষ্ঠুভাবে চিন্তা করতে দেয় না। সো দ্য পোয়েট প্রেইজ টু গড টু এন্ডাউ হিজ কান্ট্রিম্যান উইথ ক্লিয়ার রেশনাল থিংকিং। সুতরাং কবি গডের কাছে বা এই যে আল্লাহর কাছে প্রার্থনা করেছে যে তার দেশের লোকজনকে যেন আল্লাহ সেই একটা ক্ষমতা দেয় বা গড সেই একটা ক্ষমতা দেয় তারা এই যে রেশনালি এক চিন্তা ভাবনা করতে পারে বা যে চিন্তা ভাবনা করবে সেটাতে সবারই হবে, ভালো হবে এবং মঙ্গল হবে। হ্যাঁ, এগুলো only god নিচ fear থেকে বুঝতে পারছি। okay only god fearing rational people can work from moral conviction towards perfection। যদি গডের প্রতি কারো ভয় থাকে তাহলে সে এমন কিছু করবে না যাতে অন্য মধ্যে খারাপ হবে, সুতরাং সে একটা পারফেক্ট স্টেটে পৌঁছাতে পারবে। they can feel the qualm of a conscience and can discriminate right from the wrong। আর তখন সে কোনটা ভালো কোনটা মন্দ এই দুইটার মধ্যে একটা মানে করতে পারবে, বৈষম্য করতে পারবে। এখানে বৈষম্য বলতে কি দুইটার মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ এই দুইটা সে ভালো মতো আইডেন্টিফাই করতে পারবে বা চিহ্নিত করতে পারবে। one who fears God fears nobody and walks with dignity। যে গডকে ভয় করে সে আর কাউকে ভয় করে না এবং সে সম্মানের সাথে চলাফেরা করে। he always speak the truth and remains morally upright। সে সবসময় এই সত্য কথা বলে এবং তার মধ্যে নৈতিক যে একটা গুণ থাকে বা সে সবসময় এই নৈতিক বা গডলিক কথাবার্তা বলবে, ঐশ্বরিক যে চিন্তা ভাবনা গুলো ওইগুলোর সাথে জড়িত থাকে। at the center of the poet's thought is God who can deliver his nation from all evil and make it an ideal state। কি বলছে? at the center of the poet's thought is God। এই কবিতার কথা বলার যে আসল উদ্দেশ্য, এটার উদ্দেশ্য হচ্ছে গড হু ক্যান ডেলিভার, যে কিনা প্রদান করতে পারে হিজ নেশন তার জাতিকে ফ্রম অল এভিল এন্ড মেক হিজ আইডিয়ালিস্টিক। মানে তার জাতিকে এরকম একটা এই যে শয়তানি চিন্তা ভাবনা বা কুমন্ত্রণা এগুলো থেকে বের করে আনতে পারে এবং সে তার জাতিকে বা তার দেশের লোকজনকে একটা আইডিয়াল স্টেটে পরিণত করতে পারবে তার দেশকে। এরপরে বলছে সো দ্য পোয়েম রিফ্লেক্ট দ্য ডিপ রিলিজিয়াস কনভিকশন। এখানে আমরা দেখতে পাচ্ছি কবিতাটাই হচ্ছে এই যে কবির তার গডের প্রতি তার যে বিশ্বাসটা কিরকম, তারপর সে গডকে কতটা বিশ্বাস করে এইগুলা তার কাছে আপিল করছে বা সেইগুলা তার কাছে চেয়েছে তার দেশের জন্য। বুঝতে পারছেন সুমন ভাইয়া? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, Yes. আরেকটা কোশ্চেন আছে শেষ করে দেই। হ্যাঁ, একটা আছে হোয়াট ইজ রবীন্দ্রনাথ সেড। সেন্ট্রাল কনসেপ্ট আইডিয়াল কান্ট্রি, মানে সে আইডিয়াল কান্ট্রি বলতে আসলে কি বোঝাতে চায়, এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন। দেখুন 427 পেজ। Where the mind is without fear, a poem from the English version of Rabindranath Tagore Gitanjali briefly focuses on the poet's view of an ideal country। মানে এটা হচ্ছে এই গীতাঞ্জলির ইংরেজি ভার্সন থেকে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে সংস অফ আনিস। ঠিক আছে, এবার বলছে দা পোয়েম ইজ হাইম টু গড। এটা হচ্ছে গডের কাছে একটা হাইম বা প্রার্থনা, গডের একটা স্তুতি। দা পোয়েম ইজ প্রেইং, দা পোয়েট ইজ প্রেইং টু গড টু ট্রান্সফর্ম হিজ কান্ট্রি ইনটু হেভেন এন্ড ফ্রিডম। কবি ঈশ্বরের কাছে প্রার্থনা করতেছে তার দেশকে মানে একেবারে সব জায়গায় একটা ফ্রিডম এনে দিতে বা এরকম একটা স্বাধীনতা এনে দিতে। কান্ট্রি মে রিচ অ্যান আইডিয়াল স্ট্যাটাস ইফ ইট ক্যান এনশিওর ইন্টেলেকচুয়াল ফ্রিডম ফর অল। আর একটা কান্ট্রি এরকম একটা আইডিয়াল স্টেটে পরিণত হতে পারে যদি সেখানকার লোকজনের স্বাধীন একটা চিন্তা ভাবনা থাকে। Freedom of spirit or intellect can be attained through righteousness that stems from one deep faith in God and fear। আর এটা জাগ্রত হবে শুধুমাত্র সেই সময় যখন গডের প্রতি কারো বিশ্বাস থাকবে বা সে গডকে ভয় করবে। The poet said that one should speak from the depth of truth and the speeches should be marked by clear rationality। তো বলছি একজন যদি কেউ কথা বলে তার সে কথা হলো হৃদয়ের অন্তঃস্থল থেকে একেবারে সত্য কথাটা। He compares reason with the clear, মানে আগের একেবারে আগেরটার মতো কিন্তু সেমই। He compares reason with the clear stream that does not get lost or imbibe it into the dreary desert and sand habit। It is important to mark that habits and instincts are rational thinking। শুনবি আগেরটাও যা এটাও সেম। হ্যাঁ ভাই, তাই তো দেখছি সেম এটা হ্যাঁ, আসলে।
হ্যাঁ, সাধারণত ইম্পোর্টেন্ট হচ্ছে এইটা, হোয়াট ইজ রবীন্দ্রনাথ সেন্ট্রাল কনসেপ্ট আইডিয়াল, মানে একজন একটা আইডিয়ালিস্ট হিসেবে রবীন্দ্রনাথ কনসেপ্ট বা ধারণাটা কেমন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা পড়লে আপনি ওটা পারবেন। ওকে, ঠিক আছে। যে তো আজকে এই পর্যন্ত থাকুক, উনি তো আজকে আসলো না। আচ্ছা, আমি ভিডিওতে দিয়ে দিব মনে হয়, সমস্যা নেই। আচ্ছা, ওকে ওকে।